স্বাগত ডিবিসি দেশের সংবাদে। এবার জানাবো বিস্তারিত। সাথে আছি আমি ফারহাদ তাসনিম। জুলাই আন্দোলনে শহীদ রাজশাহী কলেজের শিক্ষার্থী আলী রায়হানকে হারানোর 1 বছর পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি নেই। উল্টো তদন্তে ধীর গতির অভিযোগ করেছে তার পরিবার। এখনও গ্রেপ্তার করা যায়নি আসামিদের অনেককেই। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চায় পরিবার। প্রিয়জনকে হারিয়ে বুক ভরা হাহাকার নিয়ে এখন বিচার দেখার আশায় স্বজনরা। জুলাই আন্দোলনের শুরু থেকেই রাজপথে সক্রিয় ছিলেন রায়হান। আন্দোলন যখন উত্তাল, সারা দেশে নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে ছাত্র জনতাকে, তখন 5ই আগস্ট দুপুরে বিক্ষোভে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন রায়হান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মাথায় অস্ত্রোপচার হলে 8ই আগস্ট মৃত্যু হয় তার। 5 তারিখে যখন গুলি লাগে, ওখান থেকে ভাইয়াকে রাজশাহী মেডিকেলে ফার্স্টে নিয়ে যাওয়া হয়। তো ওনারা সামান্য কিছু ট্রিটমেন্ট দিয়ে বলে যে এখানে ওনার চিকিৎসা হবে না। মামলার ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন রায়হানের স্বজনরা। প্রায় 1 বছর হয়ে গেল ভাইয়ার মৃত্যুর, কিন্তু আমরা ওভাবে আইনি অগ্রগতি দেখতেছি না। তাদের খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে। তো রাজশাহীতে রুবেল নামে যে 2 হাতে যে গুলি চালাইছে, তাই রিমান্ডের 14 দিন রিমান্ডের পরে দৌড়াইতে গাড়িতে চড়ছে। যেই ছেলেকে আমি কোনোদিন একটা লোকের বাড়ি দিইনি, সেই ছেলেকে যা অত্যাচার করে মারিছে ওরা, ওদের তো বিচার অবশ্যই দরকার এবং আমি ফাঁসি চাই। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। ভিডিও ফরেন্সিক রিপোর্টটা আমাদের জন্য পাঠানো হয়েছে। তদন্তের যে প্রাথমিক কার্যক্রমগুলো মোটামুটি আমরা শেষ করতে পারছি। রিপোর্ট পেলে আমরা 1 মাসের মধ্যে ফাইনাল রিপোর্ট যেটা অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট যেটা আমরা দিতে পারবো। প্রান্তিক কৃষক পরিবারের সন্তান আলী রায়হান ছিলেন ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ঠাকুরগাঁয়ে 2024-25 অর্থ বছরে টিআর কর্মসূচির প্রকল্প নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের বরাদ্দ ব্যবহার হয়েছে শহর কেন্দ্রিক স্থাপনায়। গ্রামের মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে আসা প্রকল্পের টাকা খরচ করা হয়েছে ফোয়ারা, ফুলবাগান আর ওয়াকওয়ে নির্মাণে। এমনকি শিল্পকলা একাডেমি, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সাজসজ্জাতেও ব্যবহার হয়েছে বরাদ্দের টাকা। সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়ক এটি। 50,000-এর বেশি বাসিন্দা যাতায়াত এই সড়ক দিয়ে। তবে বছরের পর বছর ধরে এভাবেই পড়ে আছে সড়কটি। স্থানীয়রা বহুবার ধর্ণা দিলেও সড়কের উন্নয়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ঠাকুরগাঁও জেলার 5 উপজেলায় এমন সড়ক আছে অসংখ্য। অভিযোগ আছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে প্রতি বছর সরকারি বরাদ্দ আসলেও তা পৌঁছায় না গ্রাম অবধি। টাকা খরচ হয় শহুরে বিলাসিতায়। এখন দেখা যাচ্ছে যে একদমই কোনো রাস্তার কাজ হচ্ছে না। আমাদের যে সরকারি বরাদ্দগুলো, সেগুলো ঠিক কোথায় যায় এই সময়ে সেটা আমরা বুঝতে পারতেছি না। আমরা যাই খুবই কষ্ট হয়, ওই যে আমরা যে বেড়া আসি ফের যাই, ফের কাদও লাগে, লাগে, ওই জন্য। সরকার যে বরাদ্দ যায় টাকাগুলা যায় কোথায়? মানে আমাদের রাস্তাগুলা, এই যে রাস্তাটা ছোটবেলা থেকে দেখতেছি যে এরকম ভাঙাচুরা, আমরা যাইতে পারি না ভালো মতো। 2024-25 অর্থবছরে টিআর কর্মসূচির আওতায় 54 লাখ টাকা বরাদ্দ হয় ঠাকুরগাঁওয়ের 4 উপজেলায়। বিপরীতে জেলা প্রশাসক 21টি প্রকল্প গ্রহণ করেন। তবে এসব প্রকল্প নিয়ে উঠছে এখন প্রশ্ন। টিআর কর্মসূচির উদ্দেশ্য গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত। তবে ঠাকুরগাঁও 2024-25 অর্থবছরে টিআর কর্মসূচির বেশিরভাগ অর্থই ব্যয় হয়েছে শহুরে বিলাসিতায়। শুধুমাত্র ডিসি কার্যালয়ের সৌন্দর্য বর্ধনে ব্যয় হয়েছে 9,50,000 টাকা। টিআর প্রকল্পের টাকা খরচ হয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিল্পকলা একাডেমি ও জেলা ত্রাণ গুদামের সংস্কারেও। টিআর কর্মসূচির টাকা শহুরে বিলাসিতায় খরচ হয় ক্ষুব্ধ স্থানীয়রা। এটা সম্পূর্ণ অনৈতিক এবং গ্রামের মানুষের সাথে বা গ্রামের পথঘাটের সাথে এটা একটা প্রতারণা। শহরের বর্ধনের কিংবা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে এটা বিনিয়োগ করা উচিত নয়। আমাদের এই বিনিয়োগটা হওয়া উচিত গ্রাম অঞ্চলে, যেহেতু এটা গ্রাম অঞ্চলের জন্য বরাদ্দ। আমাদের দেশের অনেক গ্রামগুলোই এখনো অবহেলিত হয়ে আছে। সেখানে রাস্তাঘাট অনুন্নত অবস্থায় আছে, খালা খন্দ আছে এবং রাস্তাঘাটে ভাঙ্গন আছে ইত্যাদি। যদিও জেলা প্রশাসকের দাবি, নীতিমালা মেনেও মানুষের আগ্রহী কাজ হয়েছে। এই বরাদ্দের ম্যাক্সিমামটাই আমরা নীতিমালা অনুযায়ী আমরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য কাজ করেছি। আমার কিছু প্রকল্প ছিল, এখানে স্থানীয় জনসাধারণের আগ্রহ এবং তাদের দাবির প্রেক্ষিতে
সৌন্দর্য বর্ধনের কিছু কাজ এবং ছেলে মেয়েদের খেলার মাঠের উন্নয়নমূলক কিছু কাজ আমরা এবছর এই টিআর থেকে করেছি। ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের স্বপ্ন পূরণ হবে দ্রুত, আশা করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জে পৌরসভার উদাসীনতা আর স্থানীয়দের অসচেতনতা ও অবহেলায় অস্তিত্ব সংকটে মহানন্দা নদী। বর্জ্য ও বিভিন্ন বাসাবাড়ির নোংরা পানিতে দূষিত হচ্ছে নদীর পানি। আবার এ পানি ব্যবহারে চর্মরোগ সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন স্থানীয়রা। দ্রুত সমাধান করে মহানন্দা নদী বাঁচানোর আশ্বাস দিয়েছে পৌরসভা প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তর। সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে বয়ে গেছে মহানন্দা। এক সময়কার খরস্রোতা নদীটি এখন প্রাণহীন, কোথাও হাঁটুপানি, আবার কোথাও বালুচর। মহানন্দা সেতুর পাশেই রাবার ড্যাম নির্মাণের ফলে এখন বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে নদীটি। সদর পৌরসভার বাসাবাড়ি, মেডিকেল ও বিভিন্ন ক্লিনিকের দূষিত পানি ড্রেনের মাধ্যমে মহানন্দা নদীতে পড়ছে। নদীর পাশেই ফেলে রাখা হচ্ছে শহরের বর্জ্য। এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি নদীর পানি দূষিত হচ্ছে। নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। নদীতে গোসল ও পানি ব্যবহার করে চুলকানি সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে। দ্রুতই দূষণ রোধে স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। রাবার ড্যামের কারণে আমাদের নদীতে পানিটা একবারে বদ্ধ হয়ে গেছে। এই জন্য শহরের বিভিন্ন ময়লা নামতেছে। পানিতে আমরা গোসল করতে পারি না, খাইতে পারি না, এবং কি ওই গোসল করলে চুলকানি হয়ে যায়। রাবার ড্যাম এখন জানে যদি মুখ খুলে দেয় তাহলে পানি এদিকে নামবে, পরিষ্কার হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর মহানন্দা নদীর বিভিন্ন জায়গায় সরেজমিন পরিদর্শন করে দূষণের সত্যতা পেয়েছে। আমরা পরিবেশ অধিদপ্তর থেকে ইতিমধ্যে তাদেরকে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়েছে পার্শ্ববর্তী যে বাসিন্দাদের, যাতে হচ্ছে যে এই গৃহস্থালী বর্জ্য বা পৌরসভার যে তরল বর্জ্য সেগুলো যাতে সরাসরি বা মহানন্দা নদীতে না ফেলে। নদী দূষণ রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড। আর দ্রুত সমস্যা সমাধান করে মহানন্দা নদী বাঁচানোর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পৌরসভার যে আউটলেটগুলো আছে, বিভিন্ন বর্জ্য আছে, সেগুলো সবগুলো এখানে পন্ডিং হয়ে যাচ্ছে। আমরা এই ব্যাপারটা যাতে নদী দূষণ না হয়, এই ব্যাপারে আমরা জেলা সমন্বয় মিটিংয়ে এই বিষয়টা উত্থাপন করেছি। আশ্বাসের দিকে তাকিয়ে না থেকে পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কার্যকর ভূমিকার তাগিদ সুশীল সমাজ ও পরিবেশবিদদের। ডিবিসি নিউজ ডেস্ক। নতুন করে ইজারা দেয় নারায়ণগঞ্জের সেন্ট্রাল ঘাটে নৌকা পারাপারে নেওয়া হচ্ছে টোল। ইঞ্জিনের নৌকায় 2 টাকা আর 10 টাকা দিতে হচ্ছে অযান্ত্রিক নৌকায়। মাঝিদের প্রতিদিন জমা দিতে হচ্ছে 80 টাকা। এতে ক্ষুব্ধ মাঝিরা। এ বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন ইজারাদার। 1.5 দশক ধরে যাত্রী পারাপারে টোল দিতে হতো না নারায়ণগঞ্জের সেন্ট্রাল ঘাটে, কিন্তু নতুন ইজারায় যাত্রীদের দিতে হচ্ছে টোল ও মাঝিদের দিতে হচ্ছে জমা খরচ। 2 টাকা টোলে ইঞ্জিন চালিত নৌকা আর 10 টাকা ভাড়ায় অযান্ত্রিক নৌকায় যাত্রী পারাপার হলেও মাঝিদের আপত্তি 80 টাকা জমা খরচে, যা দেয়া তাদের পক্ষে কষ্টসাধ্য। মূলত ঘটনা রয়েছে এই জায়গাটাতে কোনো টুল বসা ছিল না 15 বছর। এখন নতুন যারা আইন 15 বছরের পরে সেই পাবলিকেতে 50,000 টুল বসাইছে, 80 টাকা চায়। তা 80 টাকা দিলে আমরা এই লোকগুলি কেমনে বাঁচবো? এই ফ্যামিলি নিয়ে কাজ করে কি আমার যাত্রী আসেনি দেখেন। গত 15 বছর ধরে এখানে ঘাট সম্পূর্ণ ফ্রি, যাত্রীদের তো কোনো পয়সা নেয় না, নৌকার কোনো পয়সা নাই, সম্পূর্ণ ফ্রি। এখন উনি 150 টাকা আমাদের কাছে জমা চাইছে। আমরা এখন দফা দফা করছে যে 80 টাকা দিতে হবে। আপনি বন্দরবাসী থেকে টুল দিয়া 2 টাকা লয়ে যাবেন গা, আমার মাঝি না খায় মরে যেতেছে গা। আমি আমার দিকে চামু না, আমার মাঝির দিকে চামু। তবে ঘাট ইজারাদার জানান প্রায় 2 কোটি টাকা দিয়ে 1 বছরের জন্য ঘাটের ইজারা নেওয়া হয়েছে। মাঝিদের আপত্তির বিষয়ে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। যদি চায় যে ঠিক আছে নৌকা যদি এখান থেকে টুল না নিতে, ওকে, তার সাথে আমি বসবো। আমি যে ইজারা দিছি তার সাথে আমার একটা হয়তো কমিটমেন্ট হবে, আমার টাকা কমাই দেওয়া হবে। এই তো বিষয় এই জায়গায় আমি তো বলছি সবারই, যা আপনারা গিয়ে বিআইডব্লিউতে বলেন, বিআইডব্লিউতে আমার সাথে বসুক। নারায়ণগঞ্জের এই সেন্ট্রাল ঘাট দিয়ে প্রতিদিন 20 থেকে 25 হাজার মানুষ পারাপার হন। ডিবিসি নিউজ ডেস্ক। ঝিনাইদহে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে।
চলতি বছর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শুধু সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 123 শিশু। গেল বছর চিকিৎসা নিয়েছে 289 শিশু। এজন্য কৃষক ও অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকরা। সতর্ক থাকার আহ্বান তাদের। কেউ শুয়ে ফ্লোরে, কেউ কোলে, কারো চলছে স্যালাইন। ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু বিভাগে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এসব শিশু। এদের কেউ তারপিন খেয়ে, আবার কেউ কীটনাশকের বোতলে পানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। অসচেতনতার কারণেই ঘটছে এমন ঘটনা, যেখানে সেখানে কীটনাশক ও বিষাক্ত পদার্থের বোতল ফেলে রাখায় সহজেই আকৃষ্ট হচ্ছে শিশুরা। পাশের বাড়ির রমজান ওষুধ এনে থইয়াছে খোলাতে, সেই ওষুধ কলপাড়ে নিয়ে যেয়ে মনে রাখাইয়াছে। পাটের মাঠে যে ওষুধটা মানে ঘাস পোড়া আছে, ওই ওষুধ দিয়ে মনে করেন ভুল করে রেখে গিয়েছে। এখন এই বাচ্চারা খেলা করতে করতে ওই ওষুধ মনে করেন যে কলের ভিতরে ঢেলে ওরা চেপে 6 জন বাচ্চা ওই পানি খেয়েছে। বিষক্রিয়া বেশি হলে শিশুর মৃত্যুও হতে পারে, দেখা দিতে পারে শারীরিক জটিলতা, বলছেন বিশেষজ্ঞরা। কেরোসিন পয়জনিং এ দেখা যায় যে বাচ্চাদের নিউমোনিয়া হয়। আমিও বেশ কয়েকটা বাচ্চা পেয়েছি। কিছু কিছু পয়জনিং এর ক্ষেত্রে তো অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে, যেমন হার্বিসাইডাল পয়জনিং, যেটা বলে ঘাস মারা ওষুধ। এটা প্রথম দিকে হয়তো খুব বেশি খারাপ হয় না, পরবর্তীতে কিডনি ফেলিওর, লিভার ফেলিওর হতে পারে। এই বিষয়ে কৃষকদের সচেতন করতে কাজ করছে কৃষি বিভাগ। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যেন কীটনাশকটা ব্যবহারের পরে এর যে পরবর্তী ব্যবস্থাপনা, যেমন এর খালি মোড়ক বা খালি বোতল, এটা যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলা হয় বা পুঁতে ফেলা হয় বা পুড়িয়ে ফেলা হয়, এবং বাড়িতে এটা যখন রাখা হয়, সংরক্ষণ করা হয়, সেটা যেন পানীয়র যে সকল বোতল এগুলোতে না রাখা হয়। অভিভাবকদেরও সচেতন থাকার পরামর্শ কর্মকর্তাদের। টিভিসি নিউজ ডেস্ক। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলওয়ে স্টেশন। স্থানীয়রা বলছেন, রেল কর্তৃপক্ষের উদাসীনতা আর অযত্ন অবহেলায় দীর্ঘদিন থেকে বন্ধ স্টেশনটি। এর উপর নেই যাত্রীদের বসার স্থান, নেই গণশৌচাগার সহ আলোর ব্যবস্থা। ফলে এখানে ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। দ্রুত স্টেশন ভবনটি পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। আর সংশ্লিষ্ট দপ্তর বলছে, বিষয়টি জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। একসময় যাত্রী ও মানুষের কোলাহলে পূর্ণ থাকত রাজবাড়ীর বেলগাছি রেলওয়ে স্টেশন। লোহার ঘণ্টা আর গার্ডের বাঁশির শব্দে ব্যস্ত থাকত স্টেশন এলাকা। ট্রেনে বেলগাছির বিখ্যাত গুড় ওঠাতে ব্যস্ত থাকতেন কুলি সর্দারেরা। 1872 সালে চালু হওয়ার পর রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি রেলওয়ে স্টেশনটি বন্ধ হয়ে যায় 2008 সালে। এতে চুরি হয়ে গেছে স্টেশনের অনেক যন্ত্রাংশ। বর্তমানে একটি ট্রেন থামলেও ওঠানামা করে শত শত যাত্রী। স্টেশন এলাকায় নেই বসার স্থান, এমনকি গণশৌচাগারও। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কোনো বসার জায়গা নাই, ওয়াশরুম নাই, কিছু সাপ্লিমের মাঝে যাইতে পারিনি। সেরকম বসার জায়গা নেই বিধায় এখানে আমরা সাইডে দাঁড়িয়ে আছি। একটা ট্রেনের কারণে আমাদের ভাই বোনদের কলেজে যাওয়া আসা বা ঢাকাগামী যাওয়া আসা আমাদের অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। বন্ধ হয়েছে স্টেশন এলাকার অনেক ব্যবসার প্রতিষ্ঠান, দখল হয়েছে অনেক জমি। একটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের। তো এখন যুগের পরিক্রমায় দেখা যাচ্ছে যে বেলগাছির তেমন কোনো উন্নয়ন হয় নাই। রেলের জমি প্রায় সব দখল হয়ে গেছে, ঘর বাড়ি মানুষে করে নিচ্ছে। আমরা চাই একটি আধুনিক এবং মডেল রেল স্টেশন এখানে হোক। এমন দাবির মুখে বেলগাছি রেলওয়ে স্টেশনটি আবারও চালুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানালেন এই কর্মকর্তা। স্থানীয় জনগণ আমাদের জানিয়েছেন ফোনে, আমরা বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজরে নিয়ে আসব, এবং এ ব্যাপারে আমরা নিজেরাও আন্তরিক, যেহেতু এটা ঐতিহ্যবাহী স্টেশন, এলাকার জনগণের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনাদের আবেদনটা আমি পৌঁছে দিব। একসময় স্টেশনে 3টি ট্রেন থেকে যাত্রী ওঠানামা করতেন, সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে 1টিতে। টিভিসি নিউজ ডেস্ক।